এই শোতে আজকে খুব প্রমিনেন্ট দুজন মেহমান এসেছেন, একজনকে আপনারা একটু বেশি চেনেন আর একজনকে একটু কম চেনেন। তো যাকে আপনারা কম চেনেন তাকে আমরা বেশি করে চেনানোর চেষ্টা করবো আজকে। তো সেই কম চেনা মানুষটা হচ্ছে খালেদ সাইফুল্লাহ, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছোট ভাই। আর হচ্ছে এখন যাকে আপনারা বেশি চেনেন তার একটা কোম্পানি তিনি রান করেন আর কি। তো কাইন্ড অফ আসলে কে বস এটা আমরা একটু পরে বোঝার চেষ্টা করবো আর কি। তো খালেদ সাইফুল্লাহ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, তারপর অক্সফোর্ড থেকে মাস্টার্স করেছে, আর এখন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি যেটা আছে এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছে। খালেদ, তোমাকে স্বাগতম। থ্যাংক ইউ ফাদ ভাই, ভেরি নাইস টু বি হিয়ার। আর তারপরে হচ্ছে ডক্টর তাসলিম জারাকে তো পরিচয় করে দেওয়ার কিছু নাই, তবে আজকে সে একটা ডিফারেন্ট ক্যাপাসিটিতে এখানে এসছে। সে ডাক্তার হিসাবে আসেন নাই, সে আসছেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে। তিনি এনসিপি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব। ডক্টর জারা, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য। ডক্টর জারা, কদিন আগে দেখলাম আপনি ট্রাকে করে ঝড় বৃষ্টি, হাঁটু পানি, কখনো কখনো প্রচণ্ড রোদ, এর ভিতরে চিটাগং চষে বেরিয়েছেন 2-3 দিন ধরে। তো বাংলাদেশে ইউজুয়ালি এই লেভেলের স্ট্রিট পলিটিক্স করবার কালচারটা আমরা দেখি ছেলেরা করে। তো সেখানে মানে ইউ আর এ কম্বিনেশন অফ লট অফ অডস ইনফ্যাক্ট, ডাক্তার, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ইংল্যান্ডে থেকেছেন, পড়েছেন, প্রফেশনে ছিলেন, পলিটিক্সও করেন নাই আগে। তো সব মিলিয়ে এসে এটা কি মানে ডু ইউ ফাইন্ড ইউরসেলফ এ পারসন এট অডস কাইন্ড অফ, মানে ইভিনিংয়ে ঘুমাইতে যাওয়ার সময় মনে হয় কিনা যে হোয়াট হ্যাভ ডুইং ইট লাইক? না, নট নেসেসারিলি। আমার মনে হয় যে এটা ইটস ইটস অ্যান এক্সটেনশন অফ হোয়াট আই হ্যাভ বিন ডুইং। আমি যা করছিলাম ওটার সাথে দিস ইজ ভেরি কমপ্লিমেন্টারি। আমি সবসময়ই মানুষের কাছে যেতে, তাদের কথা শুনতে পছন্দ করতাম, এবং আমার বিভিন্ন কাজের ধরনটাই এমন ছিল যেখানে আমার মানুষের কথা শুনতে হয়, শুনে সমস্যাটা বুঝতে হয়, তারপর একটা সমাধানের দিকে আমরা আগাই। ডাক্তার হিসেবেও এই কাজটা ছিল। আমি বিভিন্ন ভলান্টিয়ারিং, বিভিন্ন সোশ্যাল সার্ভিসেও এই কাজটা করতাম। আমার সহায় হেলথ যে কোম্পানিটা আছে, হেলথ কোম্পানি, সেখানেও আমি চেষ্টা করি যে মানুষের সমস্যাগুলো কিভাবে সলভ করা যায়, তাদের ভাষায় কিভাবে কথা বলা যায়। তো আমার কাছে রাজনীতিটা, আই ফিল যে দিস ইজ এগেন সার্ভিং পিপল। তো ইটস প্রবাবলি আ ডিফারেন্ট ফর্ম, কিন্তু কাজটা একই ধারার, যেখানে আমরা মানুষের কাছে যাচ্ছি, কথা শুনছি, কথা বোঝার চেষ্টা করছি, এবং তার প্রতিফলন যাতে আমাদের কাজে আসে। ফ্যামিলিতে কেউ পলিটিক্স করেছে, অথবা আপনি নিজেও কি কোনোভাবে কোনো সময়টাতে রাজনীতি করেছেন? আমি রাজনীতি সচেতন ছিলাম। যেমন 2013 সালে শাহবাগে যে একটা জামাত ধরে ধরে জবাই করো, ওটার বিপক্ষে লিখেছিলাম। লেখার ফলে বিপক্ষে? হ্যাঁ, এই স্লোগানটা তো অ্যাকসেপ্টেবল না, এটা তো একটা সভ্য তখন সমাজে তো বিদেশে। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু দেশেই বড় হয়েছি। আমার জীবনের খুব অল্প সময় আমি বিদেশে ছিলাম, বেশিরভাগ সময় আমি দেশেই আপনার ছিলাম। পরিচিতির সময়টা সম্ভবত বিদেশে থাকা অবস্থায়। হ্যাঁ, যে কোভিডের সময় যে আমি যখন ভিডিও করা শুরু করেছি, সেই জন্য হয়তো ওই স্ল্যান্টটা আছে, বাট আমি খুবই জীবনের খুব অল্প সময় বাইরে ছিলাম। তো যেটা বলছিলাম, 13 সালে তো দেশেই ছিলাম। এখন কি মেডিকেল স্টুডেন্ট আপনি? মেডিকেল স্টুডেন্ট, হ্যাঁ, ঢাকা মেডিকেলে পড়ছি। তো শাহবাগে ওই স্লোগান চলছে, ওটার বিপক্ষে লিখেছিলাম। লেখার ফলে তো মানে ভেরি মানে ডিফিকাল্ট টাইম। ওটার বিপক্ষে লেখাটা মানে তো কাইন্ড অফ এ ট্রল ইনভাইট করা, ট্যাগ ইনভাইট করা। বাট আমার ওটা আই ডিড নট হ্যাভ কনসার্ন ফর দ্যাট। আই অলওয়েজ ওয়ান্টেড টু সে হোয়াট আই ফেল্ট ওয়াজ রাইট, এবং আমার মনে হচ্ছে ওই সময় এটা বলা প্রয়োজন। এবং এইটা তো একটা অ্যাকসেপ্টেবল স্লোগান হতে পারে না, ধরে ধরে জবাই কর, মানে হোয়াট সিভিল সোসাইটি আর উই লিভিং ইন। তো এরকম বিভিন্ন সময়ে আমি কমেন্ট্রি বা রাজনীতি সচেতন, এটা আসলে বাংলাদেশের প্রায় সব মানুষই রাজনীতি সচেতন থাকে, বাট রাজনৈতিকভাবে সক্রিয় হওয়া সেটা এই জুলাই অভ্যুত্থানের পরে। এবং ফ্যামিলি থেকেও আছে পলিটিক্স করেছে? না, আমি কোনো রাজনীতিবিদ দেখে বড় হই নাই আমার পরিবারে। রাইট। এখন পাশের লোকটাকে জিজ্ঞেস করি যে খালেদকে যারা পার্সোনালি চেনে তারা সবাই জানে যে ভেরি শাই পার্সন, একটু ইন্ট্রোভার্ট, চুপচাপ। তো এটার সাথে কি আসলে পলিটিক্স যায় কিনা? খালেদ কি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে? আমি দেখি সঠিক না ভুল এটা সময় বলে দিবে, বাট রাজনীতিতে আমার আশাটা অনেকটা যারা যেমন বললো সার্ভিস ওই মেন্টালিটি থেকে। ইট কামস ফ্রম দেয়ার, ইট কামস ফ্রম আমি ছোটোবেলায় যে বড় হয়েছি সেখান থেকে। আমি তো গ্রামে বড় হয়েছি, মাদ্রাসায় পড়েছি। তো ওইখানে আমাদের যেটা ছিল যে আমি মাদ্রাসার ছেলে মেয়েদের যেটা হয় যে সমাজের অনেকগুলো ক্ষেত্রে এদেরকে একটু ছোট করে দেখা হয়, আদারিং করা হয়। অনেকগুলো ক্ষেত্রে ইউ হ্যাভ টু ফাইট টু ফাইন্ড ইউর প্লেস। তো আমার জন্য ওই জায়গায় মাদ্রাসা থেকে আমি ডিসিপ্লিন শিখেছি, বাট অ্যাট দ্য সেম টাইম সবসময় মনে হতো যে
আমাকে যদি কেউ কিছু বলতো যে এটা করা যাবে না, আমার তো এটাই তো করতে হবে, আমি এটা পারবো করতে, আমি এটা করে দেখালে এটা হবে। সো সেটা ছিল। তারপর আমি যখন ইউনিভার্সিটিতে আসলাম, এগেন আমাদের ওই এলাকা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ল পড়ার সুযোগ হয়নি কারো আর কি, অনেকের। সো আমার যখন সুযোগ আসলো, আই থট যে আমার যে এডুকেশনটা অন্যরা যারা পায়নি, আই উইল ইউজ দিস ফর দ্যাট। সো এই জন্য আমি হিউম্যান রাইটসে পরবর্তীতে কাজ করি। আমার এলাকার অনেক মানুষ কিন্তু সাভারে যে গার্মেন্টস যে শিল্প আছে ওইখানে কাজ করেন। সো সাভারে যখন রানা প্লাজা ধস হলো, আমি গ্র্যাজুয়েশন করেছি, আমি তখন কর্পোরেট ল বাদ দিয়ে আমি চিন্তা করি যে আমি ওই কেসটা নিয়ে কাজ করব, ওইটা নিয়ে তখন আমি কাজ করি। এখনও আইসি যে আমার যে এডুকেশন যেটা আছে সেটাকে আই ওয়ান্ট টু ইউজ ইট ফর সার্ভিস। বাট তুমি অ্যাক্টিভ পলিটিক্স তো কখনো করো নাই, না, এগেন রাজনীতি সচেতন ছিলাম। রাইট? সো আওয়ামী লীগের এই পুরো সময়টাতে তো আমরা কিছু সময় কথা বলার চেষ্টা করেছি, কিছু সময় ওইটার জন্য ট্রলের শিকার হয়েছি, ইভেন মোর দেন দ্যাট, মানে কিছু ক্ষেত্রে। তো তারপর যেটা মনে হলো যে রাজনীতি তো একটা সার্ভিসেরই একটা অংশ। সো ওইটাই চেষ্টা করা আর কি, যে আমার যে পজিশন বা আমার যে এডুকেশন আছে ওইটা দিয়ে আমার এলাকার বা আমার মতো যারা মানুষরা ছিল সুবিধা বঞ্চিত, তাদের জন্য যদি কিছু করতে পারি। একটা জন্য- বিষয় তো অনেকে জানে না আর কি, মানে যার পাশে তুমি বসে আছো তার সাথে কি তুমি শুধু সোফায় একসাথে বসো, না একই বাসায়ও একসাথে বসো? সো আমরা বিবাহিত। So, আচ্ছা, রাইট। এটা অবশ্য অনেকে জানে না আর কি। তো এই জন্য হচ্ছে যে আমরা বোঝার চেষ্টা করছি যে এই রাজনীতি না করে রাজনীতিতে আসবার এই সিদ্ধান্তটাকে সম্মিলিত, কে এটা ট্রিগার করলো কনভারসেশনটা? ইজ ইট রাইট টাইম পারহ্যাপস উই শুড গো ব্যাক অ্যান্ড গেট ইনভলভড? ডক্টর জারা, মানে হঠাৎ করে কেন মনে হলো সাডেনলি ইন এ ফাইন ব্রিটিশ ডিসরাপ্টিভ মর্নিং যে ওয়েদার সো খারাপ, উই মাস্ট লিভ? আচ্ছা, এটা আমি একটু পেছনের গল্পটাই বলি। ধরেন আমি ইউকেতে তো গেলাম, কিন্তু আই হ্যাড রুটস ইন বাংলাদেশ কোয়াইট আ লট। যেমন আমি যখন ভিডিও করা শুরু করছি তখন অনেকেই আমাকে বলছিল যে ইংরেজিতেও করো, বাট আই চোজ টু ডু ইট ইন বাংলা বিকজ আমার মনে হচ্ছে এখানে প্রায়োরিটিটা বেশি দেয়া প্রয়োজন, এখানে অভাবটাও বেশি, নিডটাও বেশি, এবং আমার কমিউনিটিকে আমি সার্ভ করতে পারবো। তো সেখান থেকেই কিন্তু আমার কাজগুলো বাংলাতে করা, সেখান থেকে ভিডিও করা, তারপর সহায় হেলথ বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করা যাতে বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে যায়। তো সেখান থেকে তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা কেমন, কতখানি মানুষ এখানে ভোগান্তির শিকার হয়, যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও আমরা সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারছি না। এটা খুব কাছ থেকেই আমার এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে। আর এই যে স্বাস্থ্য ভিডিও করার যে অভিজ্ঞতা, সেটা করতে করতে জুলাই আগস্টে আমার তখন নাইট শিফট চলছিলাম, তো ওখানে কেমব্রিজে অ্যাডেনব্রুকস হসপিটালে কাজ করছিলাম অ্যাজ আ ডক্টর, মেডিসিন স্পেশালিস্ট। তো আমার নাইট শিফট চলছিল, ওর মধ্যে আমি খুব কম সময় পেতাম বাসায় এসে অন্য কাজে মনোযোগ দেওয়ার জন্য। ওই কম সময়ে আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে খুব হন্যে হয়ে খুঁজছিলাম যে ঘরোয়া কোন আইটেমটা মানুষ ব্যাগে নিয়ে বের হবে আন্দোলনে যাওয়ার সময়, যাতে ওর বন্ধু যদি গুলি খায়। মানে এটা এবং গত বছরের পার্টিকুলারলি আন্দোলনের সময়কার কথা বলছেন? আন্দোলনের সময়ের কথা মানে বলছি। জুন জুলাই জুলাইয়ের সময়, যে সে ব্যাগে কোন জিনিসটা নিয়ে গেলে তার বন্ধু যখন গুলি খেয়ে ব্লিডিং হচ্ছে সে কিভাবে থামাবে হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত। মানে কাইন্ড অফ মানে মোবাইল ফার্স্ট এড সার্ভিস। মোবাইল ফার্স্ট এইড সার্ভিস বলতে পারেন, কেটে গেলে কি করবে, গুলি লাগলে কি করবে, কিন্তু এটা খুবই সারিয়াল একটা এক্সপিরিয়েন্স। আমি অনেক কিছু নিয়েই চিন্তা করি যে আচ্ছা এটা মানুষকে জানানোর প্রয়োজন, এটা নিয়ে ভিডিও করার প্রয়োজন, এটা নিয়ে সচেতনতা আরও বেশি হওয়া প্রয়োজন, কিন্তু এটা আমি কখনো ভাবিনি যে আমার কমিউনিটির জন্য আমার এরকম বার্তাও এক্সট্রিম তৈরি করতে সার্ভিস হবে। নিয়ে চিন্তা করতে হবে আর কি। মানে আমার দেশে তো তখন যুদ্ধ চলছে না, একটা স্বাধীন দেশে আমরা চিন্তা করছি যে মানুষ রাস্তায় বের হবে, তখন রাষ্ট্রীয় বাহিনী তাকে গুলি করবে এবং হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত তার ফার্স্ট এইড তার নিজেরই দিতে হবে, তার বন্ধুর ব্লিডিংটা তার বন্ধ করার জন্য সে কি পদক্ষেপ নেবে। সো এই বাস্তবতাটা যারা এখানে ছিলেন তারা তো দে হ্যাভ লিভড থ্রু, প্রবাস থেকে আমরাও খুব ক্লোজলি দেখছিলাম, বুঝছিলাম, এবং এটা আসলে প্রবাসে অনেক মানুষকেই এফেক্ট করেছে, যে যেভাবে পেরেছে মোবিলাইজ করেছে, সাপোর্ট মোবিলাইজ করেছে, ফান্ড মোবিলাইজ করেছে। তো ইট ওয়াজন্ট লাইক ওয়ান ফাইন মর্নিং, ইট ওয়াজ আ কন্টিনিউয়েশন অফ what we were doing, and it became very stark at that time. এবং আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের রাষ্ট্রের যে ব্যবস্থায় এই রকম সম্ভব, যেখানে রাষ্ট্রের নাগরিককেই রাষ্ট্রীয় বাহিনী গুম করছে, খুন করছে, দ্যাট
সেটেলমেন্ট নিডস টু চেঞ্জ, এবং এখন হয়তো একটা রেয়ার অপরচুনিটি, এটা জীবনে হয়তো একবারই আসে, বারবার আসে না। তো এই সময় আমরা কিভাবে কাজে লাগতে পারি সেই ধারণা থেকেই কাজে অন্তর্ভুক্ত হওয়া। মানে এটা কোন সময়টাতে, মানে এই সিদ্ধান্তটা কি হাসিনা পালিয়ে যাবার পরে সিদ্ধান্ত নিলেন আপনারা দুজনে মিলে, না মানে ওই সময়টাতে আলোচনা করলেন যে ইফ ইট রিয়েলি হ্যাপেন্স দেন উই মাস্ট মুভ ব্যাক? আসনা চলে যাওয়ার পরে উই রিসিভ দ্য কল থেকে আর কি, যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল, যে মানে এটা কি তোমাদের অনলাইন পরিচিতির কারণে যে? না, আমি উই নো সাম অফ দেম, আমি এখনই নাম আচ্ছা। বলছি না, বিবি ভবিষ্যতে কোনো এক সময় বলবো Right. আর কি। সো দে কল যে এখন তো আমরা দেশে চলে গেছে শেখ হাসিনা, এখন আমরা এখানে উই আর ট্রাইং টু রিবিল্ড দ্য নেশন, আপনারা Why don't you যুক্ত come হবেন back? কিনা, ডু ইউ ওয়ান্ট টু হচ্ছে হলো গেট ইনভলভড। সো তখন যারা, তখন কি মানে ইন অ্যান ইনস্ট্যান্ট হচ্ছিল, বলছে হ্যাঁ আমরা উই ওয়ান্ট টু কাম ব্যাক। তখন আমরা ছিলাম হচ্ছে ইউড নো স্কটল্যান্ডে ছিলাম তখন, মানে বেড়াইতে গেছো? আই লাভ স্কাইতে বেড়াইতে গেছিলাম আর কি। এবং সামার তো মানে সুন্দর সময় আগে সুন্দর স্কটল্যান্ডে সময় যাওয়ার ছিল, জন্য। হ্যাঁ। সো তখনই সিদ্ধান্ত নিয়ে চলে আসবো, তারপরে ওইখান থেকে আমরা চলে আসি কেমব্রিজে, এসে সব কিছু গুছিয়ে উই কেম ব্যাক টু মানে বাংলাদেশ। এটা কতদিনের মধ্যে তোমরা ঠিক করে ফেললা যে না চলে যাব? মানে এটা কতদিন, এক দুই তখনই সপ্তাহ? মোটামুটি ওই- ইনস্ট্যান্টলি এক যে দুই আমরা, সপ্তাহ মানে এরকম? না ওই দিনই আর কি, তখনই 24 আওয়ার্সের ভিতরে? না, ওই কনভারসেশনের মধ্যেই যে আমরা উই উইল, যারা অ্যাপ্রোচ করেছিল ওরা এক্সপেক্ট করেনি আমরা বলবো চলে আসবো, বাট উই সেড না, উইল কাম। আমি তখন কেমব্রিজে পড়াচ্ছিলাম, সো নতুন সেমেস্টার না, একদম ইয়ার শুরু হয় যেই সময়টাতে, ওখানে আমার কিছুটা ওদেরকে গুছায় দিয়ে আসার জন্য দেরি করতে হয়েছে। বাট যখন উই হার্ড দ্য প্রপোজাল, উই আর লাইক ঠিক আছে না, উইল একটু গেট ডিফিকাল্ট ইনভলভড। বিকজ আমি তো ওখানে ছিলাম, মানে ব্যাকআপ প্ল্যানও তো মানে এটা ইট রিকোয়ার্স মান্থস ইন ফ্যাক্ট, মেন্টালিটি ওয়াইজ। বাট একটা ভালো দিক হচ্ছে অবশ্য তোমরা খুব বেশি দিন ছিল না, লম্বা সময়। আমি অনেক লম্বা সময় ছিলাম, সো আই হ্যাড এ লং ব্যাকআপ প্ল্যান। জি। সো এটা বাট ইট ইজ স্টিল মানে সারপ্রাইজিং মনে হচ্ছে না যে একদম শুরুতে abruptly- পলিটিক্স ছিল না, একদম শুরুতে যখন আসলো তখন হচ্ছে আন্দোলনে আহত যারা ছিল তাদের চিকিৎসার ওই আলোচনা আসছিল। সো যারা আচ্ছা। ধর যে আমি যাই, আই ওয়ান্ট টু হচ্ছিল গো অ্যান্ড That was a pure medical service, like- ওইখানে আমি কি করতে পারি, ওয়ান্ট টু গো, আই স্টার্ট উইথ দ্যাট। সো এটা ছিল একদম প্রথমে, তখন তো পলিটিক্যাল পার্টি হওয়ার কোনো আলোচনা কিছুই ছিল না। সো উই ডিড নট কাম হিয়ার টু ডু পলিটিক্স যখন আমরা আসছিলাম আর কি। এটা কি অ্যাজ ইট গোজ, পেয়াজি গো সার্ভিসের মতো কিনা যে এটা মানে আস্তে আস্তে ইট হ্যাজ ট্রান্স, অফকোর্স আমরা যখন আসি তখন তো ন্যাশনাল সিটিজেন পার্টি হবে কি হবে, উই ডিড নট নো। বাট এটা কি সেপ্টেম্বরে কখন ফিরলেন আপনারা দেশে? আমরা কবে দিকে ফিরলাম? গত বছর? সেপ্টেম্বরে হ্যাঁ, সেপ্টেম্বরে জয়েন করলাম, অক্টোবরে আর কি আসছি। আচ্ছা। সেপ্টেম্বরে হচ্ছে ওই জাতীয় নাগরিক কমিটি আলোচনা হলো, তার আগেই হচ্ছে ওই ওদের চিকিৎসার ওই বিষয়টা নিয়ে যারা কিছু ভলেন্টিয়ারদের সাথে কাজ করছিল। আচ্ছা, ফিউ থিংস মেড ইট ইজিয়ার আর কি। ওই ইসের পরে অগাস্টের পরে আন্দোলনে আহতদের হচ্ছিল চিকিৎসা ওই জিনিসগুলো নিয়ে যারা অলরেডি কিছু, এবং আমরা অলরেডি কিছু ভলেন্টিয়ার যে গ্রুপসগুলো আছে তাদের সাথে কাজ করছিলাম। তারপরে যখন আলোচনা হলো তখন তো মানে মেডিকেল ডক্টরস রিলেটেড, মানে ডক্টরদের চিকিৎসা রিলেটেড যে সাহায্যটা দেয়া যায়, এবং তখন মনে হচ্ছিল যে অনলাইনে যতখানি করা যাচ্ছে দেশে ফিরলে আরেকটু বেশি, আরেকটু ভালোভাবে ইনভলভ হয়ে ওখানে সহযোগিতা করা যাবে। এখন দুজনই তো যার যার প্রফেশনাল জায়গাতে একটা কমপ্লিট সুইচিং হয়েছে কাইন্ড অফ। সো ডক্টর জারা, ইউ আর নাও মোর অফ এ ফিজিশিয়ান অর মোর অফ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট? I serve whichever title you want to name me with. সো কোনো আছে, কোনো মানে রিগ্রেট আছে যে ক্যারিয়ার বাদ দিয়ে, ক্যামব্রিজ অক্সফোর্ড বাদ দিয়ে, ইফ আই ওয়্যার লাইক হ্যাড এ ডিফারেন্ট ডিসিশন? না, অ্যাবসলিউটলি নট, নো রিগ্রেটস অ্যাট অল। যেটা বলছিলাম যে আমরা মানে দি আলটিমেট পারপাস ইজ টু সার্ভ। এখন সেটা আই স্টিল লাভ মেডিসিন, আই স্টিল লাভ এভিডেন্স বেসড কেয়ার, কিন্তু একটা রিয়েলাইজেশন যে আমি যতই প্রেসক্রিপশন দেই আমাদের ভাঙা স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হবে না ওই প্রেসক্রিপশন দিয়ে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সব মানুষের স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করা সম্ভব না। আমার রোগীদের হয়তো আমি সেবা দিতে পারবো, কিন্তু সবার জন্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছাটা প্রয়োজন। তো খালেদ, এই যে ফিরে আসার জায়গা থেকে ডক্টর যারা বারবার সার্ভিসের কথা বলছে, যে তার প্যাশনের জায়গাটা হচ্ছে যে আই জাস্ট সার্ভ হোয়াট এভার ক্যাপাসিটি, মানে যেই বাস্তবতাতেই আমি থাকি না কেন আমি মানুষের পাশে দাঁড়াই আর কি। তো সেইখানে তুমি যদিও ভিন্ন পেশার, ভিন্ন সায়েন্সের স্টুডেন্ট, মানে তুমি কি ফিল করো যে
একই রকম একটা ব্যাপার, মানে তুমি হিউম্যান রাইটস নিয়ে তোমার একটা প্যাশন ছিল, তুমি কাজ করবা, কিন্তু এটা তুমি এখন করছো না, তুমি এখন অন্য কিছু করতেছো। না, আই থিঙ্ক ইটস ভেরি রিলেটেড। আপনার ক্ষেত্রেও দেখবেন ইউ আর অলসো ব্যারিস্টার, রাইট? আপনার পলিটিক্সটা কিন্তু দুটা একটার সাথে একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি উদাহরণস্বরূপ যদি বলি, ধরেন আমার লয়ের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, অনেক কষ্ট করে পড়ালেখা করেছি, রাইট? বাট এখন আমি যখন আমাদের পার্টি রিফর্মের পজিশনটা কী হবে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে, ওইখানে আমার নলেজ কাজে লাগছে, আমার ইনপুটটা কাজে লাগছে। সো এইটা অনেক বড় একটা সেবা দেওয়ার একটা সুযোগ। আমার হিউম্যান রাইটসের যে এডুকেশন, ওইটা আমাকে গাইড করছে কিভাবে আমাদের পার্টির উমেন্স রাইটসের পজিশনগুলো কী হবে নারী অধিকারের ক্ষেত্রে, আমাদের পার্টি যখন চিন্তা করছে অন্যান্য অধিকারের ক্ষেত্রে তাদের পজিশন কী হবে, ওইখানে আমাকে গাইড করতে সাহায্য করছে। এরপর আমি টেকনোলজিতে কাজ করেছি, এরপর আমি কাজ করেছি কয়েকটা কোম্পানি বিল্ড করার জন্য। সেখানে আমি শিখেছি কীভাবে একটা টিম তৈরি করা যায়, কীভাবে টেকনোলজি ব্যবহার করে কুইক সলিউশন করা যায়, রাইট? ওই জিনিসগুলো এখন আমার সাহায্য করছে। সো এগেন আমি আই সি দিস এজ আ কন্টিনিউয়েশন আর কি। আগে যে তুমি তো কাজগুলো পলিটিক্স করো করছিলাম। নাই কখনো, ছাত্র জীবনে পলিটিক্স করেছো অথবা ফ্যামিলিতে না, পলিটিক্স? হ্যাঁ, না। রাইট। তাহলে ডক্টর জারার মতোই একদম, মানে শুধু সচেতনতার জায়গা থেকে এসছে। তাহলে এই জায়গাটা কি মানে মানে এটা এটা বিবেচনা করলে কেমন হবে যে তোমরা কি তাহলে মোর পলিসিতে কাজ করতেছো দেন অ্যাক্টিভিজম করতেছো, ব্যাপারটা কিরকম? না, নট রিয়েলি। আমি আই সি মাইসেলফ অ্যাজ আ টিম প্লেয়ার। আমার পার্টির জন্য যেই রোলে যখন প্রয়োজন, আহ, আমার সেটার জন্য অ্যাভেলেবল থাকতে হবে, সেখানে কাজ করতে হবে। ওইখানে যদি আমার একটা শক্ত অবস্থান থাকে, রিজিডিটি থাকে যে আমি শুধুমাত্র এটা করব ওইটা করব না, বা আমি তাহলে তো আই ডু নট লার্ন, আমি নিজেও গ্রো করব না। সো নিজে গ্রো করার জন্য, নিজে শেখার জন্য, পার্টিতে কন্ট্রিবিউট করার জন্য আমার মনে হয় আমাদের ফ্লেক্সিবল থাকাটা গুরুত্বপূর্ণ আর কি।